চতুর্দশ অধ্যায়ের 6 এবং 7 পাঠ। এই পাঠটা হচ্ছে আমাদের আবহাওয়ার পরিবর্তন। তো আবহাওয়া হচ্ছে কোনো স্থানের দৈনিকের তাপমাত্রা, বায়ুচাপ, বায়ুর গতি, দিনের তাপমাত্রা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর জলবায়ু হচ্ছে কোনো স্থানের 20 থেকে 25 বৎসরের গড় আবহাওয়াটাকে আমরা জলবায়ু বলি। তাহলে জলবায়ু এবং আবহাওয়ার মধ্যে পার্থক্য আমরা আজকে ক্লিয়ার হচ্ছি। জলবায়ু হচ্ছে কোন স্থানের আবহাওয়া 20 থেকে 25 বছরের গড় আবহাওয়া অবস্থাটাকে বলা হয় জলবায়ু। আর আবহাওয়া হচ্ছে কোন স্থানে বিশেষ করে ওই দিনের গড় তাপমাত্রা, বায়ুর গতি, মেঘের অবস্থান, জলীয়বাষ্প ইত্যাদি। বাংলাদেশের এখন বন্যার পরিস্থিতির একটা ভিডিও ক্লিপ দিই। এই বন্যার পরিস্থিতির এই মাত্র কিছুদিনের আগে অর্থাৎ জুলাই মাসের রিপোর্টটাই। লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি, যা গেল 30 বছরের মধ্যে সর্বোচ্চ। তিস্তার বাম তীরে রেড অ্যালার্ট জারি করে অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র। তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে ক্রমাগত বৃদ্ধি অব্যাহত আছে। নীলফামারীর ডিমলা উপজেলার 6টি ইউনিয়নের প্রায় 6,000 পরিবার এবং লালমনিরহাটের 5টি উপজেলায় প্রায় 25,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আমাদের অনেক বাড়িঘর মানে গরু বাছুর একেবারে মানে শত শত লোকেরও এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নদী ভাঙা মানুষ, রাস্তাঘাট সমস্ত তলে গেছে, বাড়িঘর তলে গেছে, পানিতে বেরবার পারি না। ভারতের জলপাইগুড়ি, দার্জিলিং এবং সিকিমে প্রচুর বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের ফলে সেখানকার পানি অনেক বৃদ্ধি পেয়েছে। তো এই পানি এখন বাংলাদেশের দিকে চলে আসছে, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী নদী ও পরশুরামের কহুয়া নদীর 8টি স্থানে বেড়িবাঁধ ভেঙে 2 উপজেলার 10 গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ফুলগাজী বাজারের পশ্চিম অঞ্চলে শ্রীপুর সড়ক এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে পানি প্রবেশ করায় ফুলগাজী বাজারে দোকানপাটে পানি ঢুকে পড়েছে। অপরিবর্তিত আছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 87 ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। আমার ঘরের মাঝে বুক পানি, গলা পানি, আমার নাতি নস্কা বাচ্চা গলতে লই আনে সারা জেলাই প্লাবিত, জেলা শহরটাও প্লাবিত হয়ে গেছে নিম্নাঞ্চলের মতোই। বগুড়ায় নতুন করে পানি বাড়ায় তলিয়ে গেছে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার নিচু এলাকা। সিলেটে পিয়ার নদীর পানি বেশ কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। তলিয়ে গেছে জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ উপজেলার নিচু এলাকা। নেত্রকোনার ধনু নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি বেড়েছে সোমেশ্বরী, কংস ও মগরা নদীর। 3 উপজেলায় প্রায় 50,000 মানুষ পানিবন্দী। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে এবং সরকারের যে খাদ্য সহায়তা সেটা প্রায় আমরা ইতিমধ্যে প্রায় 400 মেট্রিক টন চাল এবং 8 লক্ষ টাকা নগদ বরাদ্দ পেয়েছি। যমুনা নদীর পানি বাড়ায় জামালপুরের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। পানিবন্দী জেলার 1,25,000 মানুষ। রাজবাড়ীতে পদ্মার পানি বাড়ায় নতুন করে 11টি ইউনিয়নের প্রায় 20 থেকে 25টি এলাকা প্লাবিত হয়েছে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। খবরের বন্যার সৃষ্টি হওয়ার কারণ কি? পৃথিবীর যে বরফ গলতেছে, যার কারণে তা পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং এই বরফ গলার কারণটা। তো আজ আমরা এই চ্যাপ্টারটা আবহাওয়ার পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমি ইতিপূর্বে পাঠ ঘোষণা করেছি, আবার চলে আসলাম আবহাওয়া পরিবর্তন। তো
আরেকটু রিভিউ দিই। আমি প্রথম শুরুতেই কিন্তু আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্যটা বলেছিলাম। তোমরা আমাদের 150 পৃষ্ঠার আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা আবার একটু রিভিশন দিয়ে যদি তোমরা পড়ো, তাহলে তোমাদের আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্যটা বুঝতে পারবে। এই আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্যটা অনেক ছেলেমেয়েরা প্রায় সময় একটু ভুল করে ফেলে। তোমরা এই পাঠটা আমি অনুরোধ করবো আরেকবার মনোযোগ সহকারে পড়বে। প্রেক্ষাপটের ছবিগুলো আমাদের খুব পরিচিত। একটু চিন্তা করে দেখো তো, বাংলাদেশের কোন সময় এই ছবিগুলো আমরা দেখতে পাই, বা কোন সময়ে এই অবস্থাগুলো বাংলাদেশের হয়, কোন সময় বৃষ্টিপাত, কোন সময় শীত হয়, কদম ফুল ফুটে, শিমুল ফুটে কোন সময়, এরকম দৃশ্য পরিবর্তন দেখতে পাওয়া যায়। এই পরিবর্তনের দৃশ্যগুলো আমরা দেখতে পাই। বাংলাদেশের জলবায়ুর স্বাভাবিক অবস্থান। কার্বন ডাইঅক্সাইড চক্রাকারে ফিরে আসে এবং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য বজায় থাকে। পৃথিবীতে গাছপালা এবং মানুষের যদি একটা ভারসাম্য থাকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য ঠিক থাকে। যদি আমরা দিন দিন গাছপালাগুলো কেটে দিই, তাহলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য ঠিক থাকবে না, ফলে মানুষের বিরূপ প্রতিক্রিয়া পড়বে এবং মানুষ মারা যাবে। একটু বরফ গলার বরফ গলে বিপর্যয় ডেকে আনছে হিমালয়। ধারণার চেয়ে দ্বিগুণ গতিতে গলছে পৃথিবীর সর্বোচ্চ এই পর্বতশ্রেণীর হিমবাহ। স্যাটেলাইটের ছবি আর বরফ গলা জলের হিসেব দিয়ে বিজ্ঞানীরা বলছেন পুরো এশিয়ায় বন্যা আর খরার অপ্রতিরোধ্য কারণ হয়ে উঠবে এই পর্বতমালা। আর বিশ্বের তাপমাত্রা যে হারে বাড়ছে, তার নিয়ন্ত্রণ না হলে দ্রুতই হিমবাহ হারাবে হিমালয়, জানাচ্ছেন আফসানা শাওন। বরফগলা পর্বতমালা এখন হিমালয়। 2000 সাল থেকে 16 বছরে 2400 কিলোমিটারের এই পর্বতমালার তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে বছরে গলেছে 8 বিলিয়ন টন বরফ। বরফগলা এই পানিতে প্রতি বছর ভরে ফেলা যাবে 32 লাখ অলিম্পিক সুইমিং পুল। স্নায়ুযুদ্ধের সময়কার মার্কিন গোয়েন্দা স্যাটেলাইট থেকে পাওয়া গত শতকের 70 দশকের ছবি আর আধুনিক সময়ের চিত্র তুলনা করে এসব তথ্য জানিয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা বলছেন 1975 থেকে 2000 সাল পর্যন্ত বছরে 4 বিলিয়ন টন বরফ হারিয়েছে হিমালয়। গত 40 বছরে এই হার হয়েছে দ্বিগুণ। আর 2000 সালের পর থেকে হিমবাহগুলোর উচ্চতা কমছে বছরে 0.5 মিটার। বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই ঘটছে এসব। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার 8টি দেশের 25 কোটি মানুষের পানির উৎস এই হিমালয়। গঙ্গা, সিন্ধু, ইরাবতী, মেকং সহ পৃথিবীর প্রধান 10টি নদীর উৎসও এই পর্বতমালা। তাই হিমবাহ গলার হার বাড়তে থাকায় বন্যা বাড়বে নদী উপকূলে, আর খরার কবলে পড়বে পাহাড়ি এলাকা। বিজ্ঞানীদের আশঙ্কা, বিশ্বের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেলে এই শতকের শেষেই গলে যাবে হিমালয়ের অর্ধেক হিমবাহ। আফসানা শাওন, 71। জলবায়ু পরিবর্তনের অন্যতম আরেকটা কারণ কিন্তু আমাদের এই বরফ গলা। চিত্র প্রদর্শিত বরফ গলার ঘটনাটি কেন ঘটে, এটা নিজেদের মধ্যে আলোচনা করে তোমরা একদম কিছুক্ষণ সময়ের জন্য ভাবো যে বরফটি কেন গলতেছে। আমাদের এই আবহাওয়া পরিবর্তনের বিশেষ বিশেষ কারণগুলো কি কি একটু চিন্তা করি। এই যে আমাদের কলকারখানার ধোঁয়া, মানুষের অতিরিক্ত বেড়ে যাওয়ার যে কার্বন ডাইঅক্সাইড ছাড়া, এগুলার বায়ুতে কিসের পরিমাণ বেড়ে যায়, মানে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি অথবা যে গাছপালা ধ্বংস করে ফেলছি,
এবং কলকারখানার যে ধোঁয়া ছাড়ছি এগুলো আমাদের কি বাড়ে, মানে বায়ুমণ্ডলের কি বায়ুমণ্ডলের বৈশ্বিক উষ্ণতা হয় এবং বৈশ্বিক উষ্ণতার কারণগুলো কি কি, তার পূর্বে আমরা বায়ুর চাপ এবং উচ্চ চাপ কি। কোন স্থানে তাপমাত্রা বেশি হলে সেখানকার বায়ু উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে ওই স্থানের বায়ু পাতলা ও হালকা হয়ে যায়, বায়ুর চাপ কমে যায়। এই অবস্থাকে আমরা বলি বায়ুর নিম্নচাপ। তখন আশেপাশে থেকে বায়ু চাপ বেশি, সেখান থেকে বায়ু চাপ এসে ফাঁকা স্থান পূরণ করে, এভাবে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। যে স্থানে তাপমাত্রা কম সেই স্থানে ঘন বায়ু থাকে, ফলে বায়ু চাপ বেশি থাকে। বায়ু চাপ বেশি থাকা বলা বায়ুর উচ্চচাপ। অর্থাৎ আবহাওয়ার একটা উপাদান বায়ুচাপ, এবং বায়ুচাপের কোনটা নিম্নচাপ কোনটা উচ্চচাপ এটা আমরা এখন জানলাম। এটা আমাদের বইয়ে আছে, আমরা বইয়ের সাথে একটু রিডিং পড়বো এবং তার সাথে এই ঘটনার একটা সামঞ্জস্য করার চেষ্টা করব যে বায়ুচাপের ফলে কি প্রভাব পড়তে পারে এবং বৈশ্বিক উষ্ণতার কারণ কি কি। এটা আমরা জাস্ট একটু রিডিং পড়লে পেয়ে যাব বৈশ্বিক উষ্ণতার কারণ কি কি। আমরা এখানে দেখি যে বৈশ্বিক উষ্ণতার অন্যতম কারণ হচ্ছে কয়লা পোড়ানো। কারণ কয়লা পোড়ালে কি বের হয়, কলকারখানা থেকে কি বের হয়, বা পেট্রোলিয়াম জ্বালানি ব্যবহার বৃদ্ধি পায়, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে গেলে আমাদের বরফ গলতে থাকে, এবং বরফ গললে পৃথিবীর নিম্ন অঞ্চলে যে দেশগুলো আছে সেগুলা পানির নিচে চলে যাবে একসময়, এবং আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে একটা বিরাট প্রভাব ফেলবে। যে তাপমাত্রাটা কিভাবে আস্তে 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 খুব স্লোভাবে, মানে ধীরে ধীরে কিভাবে বেড়ে যাচ্ছে। 1950 সালের কি অবস্থা ছিল, 1960 সালের কি অবস্থা দেখো, 1970 সালের কি অবস্থা, 1980 সালের অবস্থা, এবং বর্তমানে 2020 সালে কি ঘটনা ঘটতে যাচ্ছে দেখো, তাপমাত্রাটা আস্তে আস্তে কিভাবে বেড়ে যাচ্ছে। এবং এই চ্যাপ্টারটা পড়ে আমরা একটু মূল্যায়ন করার চেষ্টা করে থাকবো। এই চ্যাপ্টারটা পড়ে আমরা যে জিনিসগুলো দেখব, আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য কী, জলবায়ুর উপাদানগুলো কী কী, আবহাওয়ার উপাদানগুলো কী কী, মূল্যায়নের মধ্যে আমরা দেখি কোন জলবায়ুর পরিবর্তন কারণ কি, তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন হচ্ছে উত্তর কারের, সেটা হচ্ছে গ। জলবায়ুর পরিবর্তন কি, বৈশ্বিক উষ্ণতার কারণ কি, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণ কি কি, ফলে কি প্রভাব পড়তে পারে। এই প্রশ্নের উত্তরগুলো আমরা এই পাঠটা পড়ার এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। যদি না দিতে পারি তাহলে আমার মনে হয় এই পাঠটা আরেকবার রিভিউ করা উচিত। আমরা জেনে নেই যে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্যটা কি। আবহাওয়া এবং জলবায়ু মূলত একই, আমি পাঠ ঘোষণা শুরুতে কিন্তু বলে দিছি যে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান মূলত একই। বায়ুমণ্ডলের তাপমাত্রা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, জলীয় বাষ্প, আপেক্ষিক পরিমাণ, বৃষ্টিপাত, এগুলো হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান। এবং এই উপাদানগুলো একই হলে আবহাওয়া জলবায়ুর পার্থক্য কেন? পার্থক্যটা এই কারণে যে কোন স্থানের যেই অবস্থানগুলো বললাম, যে বায়ুমণ্ডলের তাপমাত্রা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, এগুলো হচ্ছে ওই দিনের অবস্থা। আর জলবায়ুটা হচ্ছে টোটালি 20 থেকে 25 বছরের অবস্থানটা হচ্ছে একটা জলবায়ু। অর্থাৎ এই আবহাওয়ার 20 থেকে 25 বছরের গড় যে আবহাওয়াটা সেটাকে বলা হয় জলবায়ু। তাহলে জলবায়ু এবং আবহাওয়ার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে কোন স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থানকে আবহাওয়া বলে। দৈনিক আবহাওয়ার দৈনিক অবস্থা, এটা হচ্ছে একটা আবহাওয়া। যেমন আজকে তাপমাত্রা কত, আজকের বায়ুচাপ কত, আজকে বৃষ্টি হবে কি বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে অবস্থা। আর জলবায়ুটা হচ্ছে যে
আজকের টোটালি এইখানে 20 বছরের তাপমাত্রা কত, 20 বছরের গড়ে তাপমাত্রা কত ছিল, 25 বছরের গড়ে তাপমাত্রা কত ছিল, এটা হচ্ছে জলবায়ু। আর কোন স্থানের অনেক বছরের আবহাওয়ার গড় অবস্থানকে বলা হয় জলবায়ু। কোন স্থানের আবহাওয়ার অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হতে পারে, কিন্তু কোন স্থানের জলবায়ু সহসা পরিবর্তন হয় না, পরিবর্তন হলে সেটা অনেক বছর লেগে যায়। কাছাকাছি অঞ্চলের আবহাওয়া একই সময়ের ভিন্ন হতে পারে। কোন স্থানে নির্দিষ্ট দিনে ফরিদপুরের বৃষ্টি হতে পারে, কিন্তু বরিশালে বৃষ্টি না হতে পারে। কিন্তু কাছাকাছি অঞ্চলের সাধারণত জলবায়ুর একই রকম হয়, যেমন বাংলাদেশ, থাইল্যান্ড ও ভারতের পশ্চিমবঙ্গের জলবায়ু একই ধরনের। এ হচ্ছে জলবায়ু এবং আবহাওয়ার পার্থক্য। আমরা এই প্রশ্নগুলো যদি না পারি আবার একটু রিভিউ করব, বইটা মনোযোগ সহকারে পড়ব। এবং এই পার্টের পরে আমাদের একটা বাড়ি কাজ আছে, পৃথিবীর বৈশ্বিক উষ্ণতার কারণ এবং বৈশ্বিক উষ্ণতার ফলে কি প্রভাবটা পড়তে পারে আমাদের উপর। এটা তোমরা বাড়িতে 2 পৃষ্ঠায় লিখবে এবং নিজের ভাষায়, একদম সম্পূর্ণ নিজের ভাষায় লিখবে। তোমার মনে এই পাঠটা পড়ার পরে তোমার মনে যা যা প্রভাব আসে, তোমার মনে যা যা কারণ আসে এবং তুমি এটার কি হতে পারে বলে তুমি মনে করো, তোমার নিজের ভাষায় লিখবে। কোথাও কোনো বইয়ের অথবা গাইডের সাহায্য নেওয়ার দরকার নেই, নিজের প্রয়োজন বোধে আরেকবার পড়বে বইটা, পাঠ্যপুস্তকটা আর কয়েকবার পড়বে, পড়ার পরে তারপরে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং এই পাঠে কতগুলো গুরুত্বপূর্ণ আমরা শব্দ পেয়েছি, শব্দগুলো আমাদের টিকা আকারে যদি পড়ি এবং জানি, তাহলে আমার মনে হয় এই পাঠটা তোমাদের হৃদয়ঙ্গম হতে খুব সহজ হবে। সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এই শব্দটা কিন্তু এখন খুব প্রচলিত বাংলাদেশ সহ সারা পৃথিবীতে। এবং কার্বন ডাইঅক্সাইড যেহেতু আছে, তার সাথে ভারসাম্য রক্ষার জন্য অক্সিজেনের ব্যাপারটা চলে আসে। তাই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, এবং কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সেটা থাকে বায়ুমণ্ডলে, অর্থাৎ বাতাসে, সেই জন্য বায়ুমণ্ডলও চলে আসতেছে। অর্থাৎ প্রত্যেকটি শব্দই কিন্তু একটা আবহাওয়া এবং জলবায়ুর সাথে রিলেটেড। আমরা এই পৃথিবীকে সুন্দর রাখার জন্য, আমাদের পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য, আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকার জন্য পৃথিবীতে বেশি বেশি পরিমাণ গাছপালা লাগাতে হবে। যে হারে গাছপালা ধ্বংস করছি সে হারে গাছপালা লাগাচ্ছি না, সেই জন্য আমাদের বেশি বেশি করে গাছপালা লাগাতে হবে এবং অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিতে হবে। এখন করোনাকালীন সময় কিন্তু অক্সিজেনের খুব একটা স্বল্পতা দেখা যায়, এবং কেউ যদি বিপদও পড়ে তাহলে বোঝা যায় যে অক্সিজেনের কি দরকার মানুষের। আমরা হয়তো স্বাভাবিকভাবে অক্সিজেনের প্রয়োজনীয়তাটা কল্পনা করতে পারি না, কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, এবং এই অক্সিজেনটা আসে আমাদের সবুজ গাছপালা থেকে। তাই সেই জন্য পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য, পৃথিবীকে শান্তিময় করার জন্য, পৃথিবীতে অক্সিজেন সমৃদ্ধি করার জন্য আমরা পৃথিবীকে সবুজায়ন করতে হবে, অর্থাৎ বেশি বেশি করে গাছপালা লাগাতে হবে। আজ তোমাদের কাছে আমি গাছপালা লাগানোর আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত তোমাদের পাঠ চালিয়ে যাও।